হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৫৭। উপন্যাস মির্জা সায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। রূঢ় মানবের বাজখাই কণ্ঠের ভ্রম ছুটালো আহত এডউইনের। ঝাপসা দৃষ্টিযুগল ভাব ধরেছে অনড়, দিশাহীন দ্বিধাদ্বন্দ্বতায় বুঁদ হয়ে আছে আহত মানব। নড়বড়ে মস্তিষ্কে কেবল চলছে, সত্যিই দ্য হার্টলেস শ্যাডো মনস্টার এসেছে আমায় বাঁচাতে? আমার মতো কালপ্রিটকে যেচে বলছে গাড়িতে উঠতে? এডউইন নিস্তব্ধ, একদৃষ্টে চেয়ে আছে কেবল। মাফিয়া বেস্ট নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে, তার সুদর্শন মুখমণ্ডলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সিগারের কুলুষিত ধোঁয়া। বিপরীত দিক থেকে এখনও গাড়ির গায়ে বর্ষিত হচ্ছে অনবরত অগ্নিশিসা। তবুও নিরুত্তাপ মাফিয়া বেস্ট দাম্ভিকতার সঙ্গে গা এলিয়ে বসে আছে ড্রাইভিং সিটে। নির্বিকারে ডান হাতের মধ্য এবং তর্জনীর চাপায় আটকে রাখা মোটা শিকারখানা বসাচ্ছে লম্বা টান। এক কথায় দ্বিতীয়বার আওড়ানোর বদ অভ্যাস নেই মাফিয়া মনস্টারের। সে পরিপ্রেক্ষিতে সে কেমন শক্ত মুখে চোখ পাকিয়ে তাকালো এডউইনের পানে। এহেন দৃষ্টি ভরকায় এডউইন। দুর্বল দেহের সঙ্গে আটকে থাকা পেশিবহুল হাত দুটো খানিক নাড়াতে চাড়াতেই কর্ণে পৌঁছালো মনস্টারের চাপা হুঙ্কার, উঠবি না আমার হাতের গুলি খাবি? সহসা দুর্বল হাত দুটো জমিনে ভর দিয়ে উঠে বসলো এডউইন। উষ্ণ তাজা লহুতে জুবুথুবু বদনখানি টেনে টুনে কোনো মতে উঠে এলো গাড়িতে। বেচারার আর গাড়ির দুয়ার আটকানোর ফুরসত মিলল না। তার আগেই হাওয়ার গতিতে টার্ন নিল মাফিয়া বেস্টের গাড়িটি। ঘটনার আকস্মিকতায় ব্যাকসিটের গায়ে হেলে পড়েছে দুর্বল এডউইন। পর মুহূর্তে নিজেকে কোনো মতে সামলে নিয়ে তড়িঘড়ি করে দরজাটা টেনে লাগালো গাড়ির সঙ্গে। ওদিকে মনসারের দক্ষ হাত স্টিয়ারিং ঘোরাচ্ছে। স্পিড কাউন্টারের লাল রঙা কাঁটাটা ছুটোছুটি করছে ২৮০ পার ঘন্টা দোরগোড়ায়। এডউইন ত্রস্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সাই সাই করে বেশ কিছু গাড়ি ছুটে এসছে তাদের পেছন পেছন। অনবরত ছুটছে গুলি। অজানা আশঙ্কায় কণ্ঠা শুকালো এডউইনের। ভীতসন্ত্রস্ত নেত্রে দৃষ্টি ঘোরালো এদিক ওদিক। ঠিক তখনই তার ঝাপসা দৃষ্টি আটকালো এক অদ্ভুত দৃশ্যে। সম্মুখ থেকে হাওয়ার বেগে ছুটে এসে দুটো কালো রঙা এসইউভি গাড়ি, দেখতে অবিকল মনস্টারের গাড়ি মতো। হতভম্ব বনে গেল এডউইন। বিস্ময় ভয়ে গিয়ে তার চোখ দুটো হয়েছে অপলক। ওদিকে গাড়ি দুটো হাওয়ার বেগে ছুটে এসে অচানক ওভারটেক করলো মনস্টারের গাড়িকে। সহসা আটকে ওঠে এডউইন। তড়িঘড়ি করে নজর ঘোরায় পেছনে। গাড়ি দুটো কেমন সাপের ন্যায় একে বেঁকে ইউটার্ন নিচ্ছে। নিকসহ বাকিদের গাড়িগুলোর গতিরোধ হয়েছে খানিক। ততক্ষণে কালো রঙা এসইউডি গাড়ি দুটো একসঙ্গে এসে তাল মিলিয়েছে মনস্টারের গাড়ির সঙ্গে। তক্ষুনি এডউইনের নজর গিয়ে ঠেকলো ফ্রন্ট মিররের দিকে। সেটাই প্রতিবিম্বিত হচ্ছে দ্য গ্রেট রুজদি কিংয়ের দক্ষ কুটিল হাসি। মুহূর্তেই গাড়ির স্টিয়ারিং ঘুরলো ৭৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। বাঁ পাশ থেকে অবিকল দেখতে গাড়িটা ওভারটেক করে এগিয়ে গেল সম্মুখে। ডান পাশের গাড়িটা স্লো মোশনে পিছিয়ে গেল খানিক। মনস্টার তখন আলগোছে গাড়ি ঢোকালেন মধ্যাকার ফাঁকা অংশে। তিনটি অবিকল দেখতে গাড়ি পালাক্রমে নিজেদের স্থান পরিবর্তন করছে। অন্ধকারাচ্ছন্ন হওয়ায় বোঝা মুশকিল আপাতত মনস্টার রয়েছে কোন গাড়িতে। ওদিকে পিছনে গাড়িগুলো কেমন দিকবিদিক শূন্য হয়ে পড়েছে। ওভারটেক করতে চাইলেই পথ আটকায় ভিন্ন কৌশলে। প্রায় মিনিট ১০ ধরে চলছে এহেন কাণ্ড। এরই মধ্যে তিনটে অবিকল দেখতে এসইউভি গাড়ি ছুটে গেল ৩ রাস্তার মোড়ে। অতঃপর চোখের পলকে গাড়ি তিনটি পথ ধরল ৩ দিকে। তক্ষুনি একযোগে ব্রেক কষল পিছু নেয়া গাড়িগুলি। দিকবিদিক শূন্য হয়ে থেমে রইল কিয়তক্ষণ। নিক কেমন কটমট করছে। রাগ ক্ষোভে সিটের গায়ে অনবরত পাঁচ বসিয়ে গর্জন তুলছে বারংবার। কটমটিয়ে সুধায় আবারও নিজের কূট কৌশল কাজে লাগিয়ে বেঁচে গেলেন মনস্টার। তবে আর কয়দিন? আপনার সেই বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক ঝং ধরার সময় হয়েছে। এবার শুধু সুযোগের অপেক্ষা। ভিতরে অন্ধকারাচ্ছন্ন যেন গিলে খাচ্ছে গহীন জঙ্গলটাকে। অদূর থেকে ভেসে আসছে খ্যাকশিয়ালদের মরা কান্না। মনস্টারের গাড়ি থেমেছে জঙ্গলের দ্বার ঘেঁষে বয়ে যাওয়া নির্জন রাস্তায়। রূঢ় মানব কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে এখনও। ব্যাক সিটে বসে থাকা এডউইন ঘাড় ঘুরিয়ে রেখেছে অপরাধিত্বের ভারে। মাথা বরাবর চেপে রেখেছে আইস ব্যাগ। সে তো নির্দয় মনস্টার দিয়েছে বলে। এডউইন ঢোক গিলছে বারংবার। শুকনো জিভ ঠেলে শুষ্ক অধৈর্যটা খানিক ভিজিয়ে নিয়ে কথা সাজালো মনে মনে। রয়ে শয়ে আমতা করে শুধালো, ওরা মেয়েটার খবর পেয়ে গেছে মনস্টার? মুহূর্তেই থমকালো গাড়ির অভ্যন্তরের পরিবেশ। থমকালো যুবকের ঠোঁটের আগায় নিয়ে আসা সিগারের ধরা হাতখানা। তীক্ষ্ণ হলো বাদামি অক্ষিপুর। যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে আচমকা উত্থাপিত হলো এক টুকরো রহস্যময় বাঁকা হাসির ঝলক। পরক্ষণে ঠোঁটের ফাঁকে সিগার গুজতে গুজতে ভাবলেশীন কায়দায় প্রত্যুত্তরে আওড়ালো, সো হোয়াট?
বিস্ফারিত দৃষ্টিতে তাকালো এডউইন। হতবাকতার শীর্ষে পৌঁছালো গম্ভীর মানব। মনসার এই কথাটা শুনে এত শান্ত রইল কি করে? ওনার রাগ হচ্ছে না? এডউইন কেমন হতবুদ্ধি নাই তাকিয়ে আছে এদিকে মুগ্ধ মহাশয় ফের চাবি ঢোকালেন গাড়ির ইঞ্জিনে। গাড়িতে স্টার্ট বসিয়ে গিয়ার টানতে টানতে শক্ত চলে কটমটিয়ে শুধায় সে, এই পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা এখনও জন্মায়নি যে কিনা মনস্টারের কাছ থেকে তার বান্দির মেয়েকে তুলে নিয়ে যাবে। যে আমার, সে আমৃত্যু শুধু আমারই। নো ওয়ান ক্যান ইভেন ডিয়ার টু টাচ হার। নো ওয়ান মিন্স ফাকিং নো ওয়ান। তুমি নিজের বাড়িতে ভাবে মুখ লুকিয়ে ঘুরছো কেন যাচ্ছ? শ্যামপুরুষের এহেন বক্তব্যে চিবুক নামালো তাইফ সাহেবের। মিলন মুখখানায় তার ছেয়ে গেল একরাশ অস্বস্তি। তিনি কেমন হাঁসফাঁস করছেন, নজর লুকাচ্ছেন এদিক ওদিক। রৌদ্র কপাল গোছালো তা দেখে। কণ্ঠে গাম্ভীর্য তার ছাপ ফুটিয়ে সৌজন্যতার সহিত গমগমে গলায় শুধালো, আড়াল থেকে আমার কথা শুনছিলে? সহসা ভড়কায় তাইফ সাহেব। চোখ উঠল আনমনে। চোখের ভাষায় একরাশ কাতরতা ফুটিয়ে লোকটা কেমন মোটা কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরে দাঁড়া রোদ, আমি ঘরে যাব। মধ্যবয়স্কের এহেন অযাচিত প্রসঙ্গ এড়ানোর উৎকণ্ঠা দেখে হৃদয়ের মধ্যকার ভাঁজ তীব্র হলো রৌদ্রের। বলিষ্ঠ দেহখানা হলো টান টান। সে সামনে থেকে সরার বদলে উল্টো গা ছড়িয়ে দাঁড়ালো। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে গমগমে গলায় ফের আওড়ালো, আর কতদিন এভাবে সত্যটা লুকিয়ে রাখবে চাচ্চু? ঠিক আর কতদিন? আচ্ছা, তুমি না একজন বাবা? কি করে পারছো মেয়েটার জন্য কিছু না করে থাকতে? কি করে পারছো চাচ্চু? যতবারই তোমায় জিজ্ঞেস করেছি মুগ্ধের ব্যাপারে, ঠিক ততবারই তুমি নিজেকে আড়াল করেছো, প্রসঙ্গ ঘুরিয়েছো। এমনটা কি লাভ হচ্ছে তোমার চাচ্চু? মুখে রানী তাইফ সাহেবের হাড়ে বোধহয় ঝং ধরেছে তার। ফের ঝুঁকে এসেছে বেশ। এদিকে তার এহেন নির্বাকতা দেখে মেজাজ খিঁচল রৌদ্রের। তার মুখাবয়বে নামলো এক আকাশসম রাগ। যুবক বোধহয় হিতাহিত জ্ঞান হারালো এ পর্যায়ে। তক্ষুনি রাগের মাথায় সিঁড়ির লৌহ রেলিংয়ে আঘাত করে বসলেও জোরালো মুঠোর। আর অমনি ঝনঝনিয়ে উঠল নীরবতায় মুদে থাকা চারপাশ। সম্মুখে দাঁড়িয়ে থাকা নতমুখী তাইফ সাহেব সহসা বুঝে নিলেন নিজের চোখ দুটো। রৌদ্র কেমন কটমট করতে করতে পা বাড়ালো উল্টো পথে। দুটো কদম এগোতেই পেছন থেকে হুট করেই শোনা গেল তাইফ সাহেবের ভারী কণ্ঠ, 24 বছর আগে সদ্য পাশ হওয়া বিএসসি ক্যাডারার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলাম আমি। চাকরিতে জয়েন্ট হওয়ার 25 দিনের মাথায় হঠাৎ থানার ফ্যাক্স বক্সে একটা মেল এলো। থামলেন তাহিফ হাসান। চোখ দুটো তার ঠেকিয়ে রাখা সিলিংয়ের দিকে। অক্ষিকোটর হয়েছে ছলছল। রৌদ্র ঘুরে দাঁড়ালো ততক্ষণে। চটজলদি কদম পিছিয়ে এসে দাঁড়ালো চাচ্চুর মুখোমুখি। তাহিফ হাসান দুর্বল মানুষ। মেয়েটার অনুপস্থিতিতে অপরাধবোধে ভুগতে থাকা মানবের সর্বাঙ্গের প্রতিটি রন্ধ্রে বুঝে ধরা দিয়েছে অবসাদ। সে পরিপ্রেক্ষিতে পা দুটো শক্ত হাড়ে দুর্বলতা নামলো অচিরেই। শক্তভক্ত মানুষটা হাঁটু ভেঙে বসতে উদ্যত। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন তৎক্ষণাৎ হাত বাড়ালো সাহায্যে। নিজের উদ্যোগে চাচ্চুকে ধরে ধরে বসালো সিঁড়ির ওপর। তাহিফ হাসান খানিক সময় নিলেন, অতঃপর ফের আওড়ালেন। একদিন একটা ফ্যাক্স এলো, যেখানে স্পষ্ট লেখা ছিল কলকাতার এক কুখ্যাত অপরাধী বাংলাদেশে গা লুকিয়ে বসে আছে। ভারত সরকার সেই কুখ্যাত অপরাধীকে নিজেদের জিম্মায় চান। অপরাধীর নাম ছিল সারমৌপ্তি দেবী রায়। তার বিরুদ্ধে ছিল বেশ কিছু অভিযোগ। তন্মধ্যে একটি ছিল বেআইনি অস্ত্র পাচার, নারী পাচার ইত্যাদি। আমার মাথায় তখন নিজের ক্যারিয়ারকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নিজে থেকে হাতে নিলাম কেসটা। মাত্র 2 মাসের চিরুনি অভিযানে অবশেষে ঘোড়াশালের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পেলাম অপরাধীকে। বাহিনী নিয়ে ছুটে গেলাম তাকে ধরতে। তবে গিয়ে দেখলাম, থামলেন তাইফ হাসান। এক পর্যায়ে কণ্ঠ কাঁপছে তার। চোখ দুটোর কোটর ছাপিয়ে টুপ করে গালের ওপর গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তিনি কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আবারও শুধালেন, এক অপরূপা যুবতীকে টেনে হেঁচড়ে পুলিশ গাড়িতে তোলা হচ্ছিল। অপরূপা কাঁদছিল। সে কি হৃদয় নিংড়ানো করুণ কান্না তার। বারবার সবাইকে ধরে বলছিল, আমি কিছু করিনি, আমি নিরপরাধ। তখন কেউ শোনেনি তার কান্না ভেজা কণ্ঠ। আমিও কানে তুলিনি। পুলিশের মন অপরাধীর প্রতি কঠিন না হলে কি আর চলে? আমিও কঠিন ছিলাম সেদিন। মাঝখাই কণ্ঠে মেয়ে কনস্টেবলকে আদেশ দিয়েছিলাম তাকে গাড়িতে তুলতে। কনস্টেবল তাই করলাম। অপরূপাকে টেনে হিঁচড়েই গাড়িতে তুলল। আমি পিছু ঘুরে নিজের গাড়ির দিকে এগোতে গেলে কোত্থেকে যেন একজোড়া নরম তুলতুলে হাত এসে আচরাক আঁকড়ে ধরল আমার বাঁ হাত। আমি তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখি একটা নাদুস নুদুস বাচ্চা আমার হাত আঁকড়ে ধরেছে। বাচ্চাটার চোখ মুখে ছিল এক রাজ্যসম মায়া। বয়স আর কত হবে, বড়জোর 5 কি 6। মায়াবী গোলগাল মুখটা তার লাল হয়েছিল অধিক কান্নার ফলে। তার বাদামি দু চোখ
আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে বলেছিল, আঙ্কেল আঙ্কেল দয়া করে আমার আম্মাকে ছেড়ে দিন, আমার আম্মা কিচ্ছু করেনি। আঙ্কেল দরকার হয় আপনি আমাকে শাস্তি দিন, তবু আমার আম্মাকে ছেড়ে দিন। ও আঙ্কেল আঙ্কেল ছেড়ে দিন না আমার আম্মাকে। আঙ্কেল আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল। বলতে বলতেই বাচ্চারা নরম হাত দুটো আমার পা আঁকড়ে ধরে, অনবরত কান্নার জোরে আবারও নিজের মাকে ছাড়ানোর আবদার করে। অথচ আমি সেফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম। অপরাধীর সাজ তো হবেই। বাচ্চা ছেলেটা থোড়াই জানে তার মা অপরাধী। ওদিকে পুলিশ গাড়ি থেকে আরেকজন কনস্টেবল তখন ছুটে এসে জোর করে বাচ্চাটাকে নিয়ে গেল আমার চোখের সামনে থেকে। বাচ্চারা তখনও চিৎকার করে আমায় ডাকছিল। আমি শুনেছি, বুকে পাথর বেঁধে চুপ করে শুনেছি তার কান্না। সেদিন প্রায় বিকেল নাগাদ বাংলাদেশের বর্ডার পার করে অপরাধীকে পাঠানো হয় ভারতের মাটিতে। সঙ্গে আমার যাওয়ার কথা থাকলে আমি সেদিন যাইনি। কিন্তু কণ্ঠরোধ হলো তাহিফ হাসানের। হাত পায়ে শুরু হলো অজানা কম্পন। রৌদ্র কপাল গোছালো, উদ্বিগ্ন হয়ে তক্ষুনি চেপে ধরলো চাচুর দুহাত। লোকটার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, অনবরত কাঁপছে সর্বাঙ্গ। তবুও তাহিফ হাসান আবারও বলে শুরু করলেন, কিন্তু কিন্তু ঠিক দুদিন পর আবারও ফাক্স পেলাম। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে সারমুক্তির রায়। কলকাতা থেকে আদেশ এসেছে তার শেষকৃত্যে আমি যেন সেখানে উপস্থিত থাকি। তাই সেদিনই রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। ঠিক 6 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম লোকেশনে, যা ছিল কলকাতার শোভাবাজারে। সেখানকার অত্যন্ত পুরনো এক রায় জমিদার বাড়ি। মানুষে গিজগিজ করছিল সেখানে। কোনোরকম ভিড় ঠেলে বাড়ির অন্দরমহলে গিয়ে দাঁড়াতেই দেখলাম বাইরে যতটা ভিড় ছিল ভেতরে ততটাই শুনশান নিস্তব্ধতা। কোথাও কেউ নেই। আমি হতবুদ্ধির ন্যায় হাঁটতে হাঁটতে অন্দরমহলের বাঁ দিকে পা বাড়াই। আশ্চর্যের বিষয় ছিল, অন্দরমহলের সবকটা দরজা বাইরে থেকে তালা দিয়ে থাকলেও একদম শেষের দিকের একখানা ঘরের দরজা একপাশে খুলে রাখা। সন্দেহের বশে সেদিকে এগোই। এক হাতে দুয়ারের অন্য পাশে ঠেলে ভেতরে ঢুকতেই দেখি কাঁপন বাড়ল তাহিফ হাসানের। ভয় ততষ্ট তার সর্বাঙ্গ। রৌদ্র দিকবিদিক হারাচ্ছে পর্যায়ে। তড়িঘড়ি করে চাচুর হাত দুটো মুঠোয় চেপে ধরে আওড়ায়, চুপ করো চাচু, আর বলতে হবে না, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আজ যেন বাদ মানতে নারাজ তাহিফ সাহেব। কাপত্রই কণ্ঠে আচমকা ডুব দিলেন অতীত। তাহিফ হাসান ব্যস্ত চোখলে অচানক আবদ্ধ কামরায় প্রবেশ করতেই থমকে গেল যেন। চোখ দুটো হলো বিস্ফারিত। গোয়াল ঘরের ন্যায় কক্ষের একখানে ছোট্ট খাটো চৌকি খাট। সেথায় নিষ্প্রাণ আকারে পড়ে আছে সারমুক্তি রায়ের অর্ধনগ্ন নিথর দেহ। বুকের ঠিক মাঝখানে পরপর 3টে গুলির ছাপ। চোখ দুটো হাঁ করে খুলে রাখা তার। সর্বাঙ্গে লেপটে আছে অসংখ্য আঁচড়ের ছাপ। লৌতে ভিজে একাকার অবস্থা চৌকির বদন। তাহিফ সাহেব তক্ষুনি চোখ ঘোরালেন অন্যত্র। সর্বাঙ্গ কাঁপছে তার, হাত দুটোয় নেমেছে অসারতা। নিথর অপরাধের সঙ্গে যে খুব একটা ভালো কিছু হয়নি তা বুঝতে বিচক্ষণ মস্তিষ্ক তার খুব একটা সময় নিল না। তাহিফ সাহেব কেমন দাঁত কিরমির করছেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে যেই না পেছনে ঘুরবেন, অমনি কে যেন পেছন থেকে 2 হাতে ভেতরের দিকে ঠেলে দিল তাহিফ সাহেবকে। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে তক্ষুনি সম্মুখের নোংরা মেঝেতেই ছিটকে পড়েন তাহিফ সাহেব। ধুলে পড়া অভিলেখাগারের ছাতা পড়া জমিনে শরীরের উপুড় হয়ে পড়তেই ব্যথায় চোখ মুখ খিচে নিলেন তিনি। কেউ তখন গোয়ালেন চাপা স্বরে। পরক্ষণে নিবু নিবু চোখ দ্বারা ধীরে সুস্থে নিজেদের পর্দা সরাতেই সম্মুখে বেজেতে দৃশ্যমান হলো এক অতি ক্ষুদ্র মানবদেহ। তাজা লহুতে আচ্ছাদিত ক্ষুদ্র বদন তার। মাত্রই আকার ধরেছে মানব শরীরের। মাথাটা সম্পূর্ণ গঠন হয়নি এখনও। হাত পায়ের আঙুলগুলো অস্পষ্ট। গায়ে তার হনহন করছে মাছির দল। মুহূর্তে ঝটকা খেল তাহিফ সাহেব। চক্ষু ছানা ভাড়া করে ধীরে সুস্থে ফের নজর ওঠালেন চৌকিতে পড়ে থাকা সারমুক্তি রায়ের পানে। মেঝেতে পড়ে থাকা ক্ষুদ্র মানব দেহের সঙ্গে এখনও সংযোগ বিদ্যমান তার চোখে পড়তে আচমকা বাঁধ ভাঙা চিৎকারে ভেঙে পড়েন তাহিফ সাহেব। সব কিছুর জন্য নিজেকে দোষাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে মুখ লুকাচ্ছেন নোংরা মেঝেতে। এ কি করলেন তিনি? কেন গজবের কাছে মেয়েটাকে হস্তান্তর করলেন? এতটা পাষাণ কর্মকাণ্ড কেউ কীভাবে করতে পারল? কেন তিনি হস্তান্তর করলেন মেয়েটাকে? ভাবতে ভাবতে নিজের চুলের গোছা খামচে ধরলেন তাহিফ হাসান। 2 হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। নজর ঝুঁকিয়ে রেখে তড়িঘড়ি করে নিজের গা থেকে শার্টখানা খুলে এনে আলতো করে ছড়িয়ে দিলেন অর্ধনগ্ন মানবীর গায়ে। ঠিক তখনই ঘরের দরজাটা খুলে গেল খট করে। একজোড়া ব্যস্ত কদম কেমন হড়বড়িয়ে ঢুকলেন কক্ষে। তাহিফ সাহেব পাথর হলেন। মুখাভাবে এক রাশ আগুন লেপটে সম্মুখে তাকাতেই দেখলেন কলকাতার সেন্ট্রাল থানার ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটা কেমন বিরক্ত। তিনি এগিয়ে এসে খপ করে চেপে ধরলেন তাহিফ সাহেবের কনুই। অতঃপর মানবকে টানতে টানতে ঘর থেকে বের করে এনে দাঁত খেঁচে আওড়ালেন, ডেথ স্পটে গিয়ে কী করছিলেন আপনি? আপনার গা উদম কেন? মেয়ে দেখলে হুঁশ থাকে না? অত্যন্ত প্রাণ আছে কিনা সেটা তো দেখে নিতেন। আকাশ থেকে পড়লেন তাহিফ সাহেব। হতভম্বের নজরে নিজে
থেকেই ভর করালেন এক আকাশসম ঘৃণা। চোয়ালের বেশি টান টান করে যেই না কিছু আওড়াবেন, অমনি তার আনমনে দৃষ্টিকে থমকালো 5 হাত দূরত্বে পা চড়ে নেয় দাঁড়িয়ে থাকা নাজুস নুজুস বাচ্চাটার পানে। মুহূর্তেই কণ্ঠরোধ হলো তাহির সাহেবের। তিনি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছেন বাচ্চাটার পানে। কাল যে বাদামি চোখগুলোতে রাজ্যসম কাতরতা ছিল, আজ সেথায় অঢেল ঘৃণা। ওইটুকুন গোলগাল মুখটায় সে কি শক্ত হয়েছে তার। রাগে থরথর করে কাঁপছে চোয়াল। তাহির সাহেব ভরকালেন। কদম বাড়িয়ে বাচ্চাটাকে দিকে এগোতে গেলেন, পাশ থেকে ওসি সাহেব দিলেন এক ধমক। চিরবির করতে করতে তাহির সাহেবকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন নিজের সঙ্গে। অথচ তাহির সাহেব ঠায়ের দৃষ্টি এখনও নিষ্পালক বাচ্চাটার বাদামি চোখ দুটোর নিবদ্ধ। পারছিল ওই চোখ দুটো তাকে আস্ত গিলে খেতে। বাচ্চারা কি তাকে ভুল বুঝলো? সে কি সত্যিই ভাবলো সে অন্যায় করেছে? বর্তমান মুহূর্তে অতীতের ঘোর ভাঙল তাহির সাহেবের। বুকের ওঠানামার গতি বেড়ে গিয়েছে তার। সর্বাঙ্গ ঘামছে দরদর করে। বুকের বাঁ পাশে যা যন্ত্রণা হচ্ছে না। তাহির সাহেব তক্ষণে লুটিয়ে পড়লেন সিঁড়ির গায়ে। ওদিকে রৌদ্র অস্থিরতায় গলা উঁচিয়ে ডাকছে পরিবারের সকলকে। তাহে ফ্যাশন চোখ বুজেছেন ক্রমশ। ফ্যাকাশে অধর যুগলের মাঝে ফাঁক পড়েছে কয়েক। অস্ফুষ্টে আওড়াচ্ছেন, আমি আমি না চাইতো সারমুক্তি দেবীর খুনি। আমি আমার আমার পাপের শাস্তি আমার মাহিকে পেতে দিব না। আমার মাহি, আমার মা। নীল রঙা ড্রিম লাইটের আলোয় ডুবে আছে সপ্তদশীর কক্ষ। মখমলের তুলতুলে বিছানায় গা ডুবে আছে তার। গায়ের ওপর আলতো করে জড়িয়ে রাখা একখানা মোটা ব্ল্যাঙ্কেট, যা ঠান্ডা পড়েছে না। ক্লান্তিতে বড্ড জোরালো ঘুমে আচ্ছন্ন সপ্তদশী। কিউটিছানা আজও লুকিয়ে আছে মানবীর বুক পিঞ্জরের উষ্ণ ছায়ায়। এরই মধ্যে নীরবতার মোটা তার ছেয়ে থাকা কক্ষে ধূপধাপ পায়ে প্রবেশ করলেন মাফিয়া মনস্টার। তার মুখাভাবে নেই বিন্দুমাত্র উদ্বেগ। সেথায় লেপ্টে আছে একরাশ নিস্পৃহতা। সে কেমন জোরালো কদমে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ালো মাহির বিছানার কাছে। বাহাতে আলগোজে সরল সম্মুখের বেড স্ট্যান্ডে ঝুলতে থাকা সফেদ রাঙা ফিনফিনে পর্দা। কুচকানো দৃষ্টির যুগল ঘুমন্ত মাহির মুখ পানে তাকাতেই মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ পড়ল রুরমানবের। মুখাভায় বিরক্তির ছাপ ফুটিয়ে মনে মনে ভাবল, এইটুকু একটা মেয়ের জন্য এতগুলো মানুষ কিনা উঠে পড়ে লেগেছে। আহা, দুনিয়ার মানুষ কত আজাইরা। কতটুকু ভাবদিকে তাচ্ছিলেন হাসি ফুটল রুরমানবের অধর কোণে। দৃষ্টি হলো সংকুচিত। সে খানিক আলগোচে ঝুঁকে এলো ঘুমন্ত মাহির মুখের ওপর। নিজ বাদামি চোখ দুটোর কুচকুচে কালো মণিদয় নিয়ে নাচিয়ে মেয়েটার মুখমণ্ডলের প্রতিটি রেখায় নিখুঁত অবলোকন চালিয়ে মনে মনে ফের বিড়বিড়ালো, ওরা কত বড় পাগল বান্দির মেয়ে। ওরা কিনা তোকে ছুতে চাইছে, যার পিছে স্বয়ং রুজদি কিং দাঁড়িয়ে তাকে ছোঁয়ার সাধ্যি করতে এলে যে ধ্বংস নিশ্চিত, ওরা কি জানে না? ঘুমন্ত মেয়েটার কাছ থেকে থোড়াই উত্তর এলো। রুরমানব কেমন কপাল গোছালো অসন্তুষ্টিতে। তক্ষণে নিজ রুক্ষ দুহাতে আলগোছে পাড়িয়ে দিল ঘুমন্ত মাহির কোমর এবং ঘাড়ের নিচে। অতঃপর যুদ্ধে গমনোদ্যত সৈনিকের কাঁধে বাঁকানো ধনুকের তুলবার ন্যায় ঘুমন্ত সপ্তদশীকে নিজ প্রশস্ত কাঁধে তুলে নিলেন মহাশয়। ঘুমের ঘোরে এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। তক্ষুনি আলগা হয়ে এলো তার স্বাদের ঘুম। ঘুমন্ত মস্তিষ্ক হুটহাট জাগ্রত হওয়ার টের পেতেই হকচকায় মাহি। হকচকানো কণ্ঠে আঁতকে বলে ওঠে, কে 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 নিয়ে যাচ্ছে আমায়? কোথায় কোথায় আমি? কে আপনি? বিস্ট কোথায় আপনি? আমাকে কে যেন নিয়ে যাচ্ছে, ধরুন আমায়, বাঁচান। মেয়েটার এহেন অনবরত চিৎকার কপাল কোটায় মাফিয়া বিস্ট। জিত বিরক্তই তক্ষণি চিরবিরিয়ে বলে ওঠে, শাট আপ বান্দির মেয়ে। মুহূর্তেই স্থবির হলো মাহি। মস্তিষ্ক তার সচল হতে সময় নিল মিনিট খানেক। অতঃপর নিজেকে সামলে নিয়ে মেয়েটা কেমন ঘুম জড়ানো আদুরে কণ্ঠে বলে ওঠে, কই নিচ্ছেন আমায়? উফ, রাতটায় অত্যন্ত না জ্বালানো নয় কি? প্রত্যুত্তর করেনি মাফিয়া বিস্ট। পায়ের গতি জোরালো তার। এগোচ্ছে এলিভেটরের পানে। সপ্তদশী খানিক হামি টেনে জিজ্ঞেস করে উঠল, কোথায় যাচ্ছি? ভাবলেশহীন ভঙ্গিতে এলিভেটরে পা রাখল মুগ্ধ। প্রত্যুত্তরে ঠেস মেরে বলে উঠল, মরতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওপরে উঠছে মুগ্ধ। কাঁধে ততষ্ট হয়ে পড়ে আছে মাহি। চোখ মুখ খিচে রেখেছে ভয়ার্ত মানবী। অদূর থেকে ধেয়ে আসছে জঙ্গলি কুকুরদের মরা কান্না। এই নিয়ে ভয়ের শেষ নেই মেয়েটার। শেষ না পারতে হুট করে বলে বসল, আমার ভয় লাগছে। সিগার ফুঁকতে মত্ত রুরমানব। কর্ণগহ্বরে মেয়েটার ভয়ার্ত কণ্ঠ পৌঁছাতে কপালে চামড়ায় ভাঁজ স্পষ্ট হলো তার। মুখাভাবে বিরক্তি ছাপলে লেপ্টে কর্কশ গলায় শুধালো, তো আমি কি করব? পাহাড়ের ওপর থেকে ফেলে দিলে সোহাগ করব?
ফেলে দিয়ে সোহাগ করব? মুখ কুচকায় মাহি। লোকটার সাথে নরম কণ্ঠে কথা বলে ঘাট হয়েছে তার। ঘটে বুদ্ধি থাকলে আর কখনো বলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে গিয়েই হোঁচট খেলো বেচারি। চোখ দুটো খিচে পড়ে রইল মানবের কাঁধে। পেন্ট হাউসের প্রশস্ত কাছের সদর দরজা পেরিয়ে মাত্রই প্রবেশ করলো মাফিয়া বেস্ট। পেন্ট হাউসের দায়িত্বরত সকল গার্ডস তক্ষণে নজর ঝুঁকালেন নিজেদের। কেউ কেউ হাঁটু গড়ে দাঁড়ালেন কুর্নিশ। মাফিয়া মনস্টার নিরুদ্বেগ সেদিকে ধূপধাপ পায়ে নীরবে এগিয়ে গেল সিঁড়ির দিকে। কাছের স্বচ্ছ স্লাইডিং দরজার নবে 2 আঙুল ঢুকে আচরণ কক্ষের দুয়ার খুলল মুগ্ধ। মেয়েটাকে এর আগে যে কক্ষে রাখা হয়েছিল আজও ঠিক সেই কক্ষেই নিয়ে আসা হয়েছে তাকে। ট্রান্সপারেন্ট কাচের ফ্লোরে জোরালো কদমের ছাপ বসিয়ে দাম্ভিক পুরুষ এগিয়ে গেলেন মখমলে গোলাকার বিছানার কাছে। পা দুটোই রুখ টেনে কোনোরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই মেয়েটাকে আচানক কাঁধ থেকে নামিয়ে ছুঁড়ে ফেললেন বিছানার কোলে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। চোখ দুটো পর্দায় সদ্য ভরকারা ঘুমটুকু তার মুহূর্তেই উড়ে গেল হাওয়ায়। মেয়েটা কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। রুর মানব পাত্তা দিল না সেদিকে, উল্টো চোয়াল শক্ত করে গমগমে গলায় শুধালো, ঘরের বাইরে পা রাখলে একদম হাত পা ভেঙে ঝুলিয়ে দেবো, গট ইট? প্রত্যুত্তরে নিশ্চুপ মাহি। আশপাশে নজর বুলিয়ে নিজেকে সামলালো মুহূর্ত ব্যয়। চারপাশ ঘোর অন্ধকার। আকাশের বুকে লেপ্টে থাকা কালো মেঘগুলো কেবল দানবের ন্যায় দেখাচ্ছে। মেয়েটা ঢোক গিলল পরপর। রুর মানব উল্টো পথে পা বাড়ালেই সে কেমন হড়বড়িয়ে বলে ওঠে, আমি ঘুমাবো। থামলো মুগ্ধের চলন্ত পদযুগল। ঘাড় বাঁকিয়ে কপাল কোচকে তাকালো পেছনে। দৃষ্টিতে সরু ভাবসুর ঝেলে কর্কশ কণ্ঠে শুধালো, তো জানা রে বান্দির মেয়ে, তোকে ধরে রেখেছে কে? নাকি আমাকে লাগবে ঘুমানোর জন্য? দেখ বান্দির মেয়ে, আমি সঙ্গে থাকলে কিন্তু আজ রাতে তোর ঘুম হারাম হয়ে যাবে, তাই ভেবেচিন্তে কাছে রাখিস। ইউ নো না, আই এম পিওর ব্যাড বয়। মুখগহ্বরের অলক্ষে দাঁত খেঁচল মাহি। নাকের পাটা ফুলিয়ে রাগান্বিত কণ্ঠে আওড়ালো, মুখ খুললে উল্টোপাল্টা কথা বেরোই তাই না? আপনাকে আমি বলেছি আমার কাছে আসতে, আমি বলেছি আমি ঘুমাবো, আর আপনি? আমি? মুগ্ধের এহেন সন্দিগ্ধ পাল্টা প্রশ্নে বাক্যটুকু অপূর্ণ রয়ে গেল মাহির। জিভের ডগা জলশূন্য হলো আবারও। সে খানিক ঢোক গিলে মিনমিনে স্বরে বলল, এ ঘরেই বসে থাকবেন, আমার ভয় লাগছে। সহসা চল শক্ত হলো রুর মানবের। কপালে চামড়ায় বাড়ল ভাঁজের ছাপ। দাঁত কপাটি একে অপরের সামনে রুষ্ট চাপে পিষতে পিষতে সে কেমন চিরবির কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফাক বান্দির মেয়ে, আমার মতো হ্যান্ডসামকে তোর কেয়ারটেকার মনে হচ্ছে? ভাবলেছিন মাহিন স্প্রিয় ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ালো মাছি উড়াবার নেয়। আজ যেন সাহস বেড়েছিল তার। তাই তো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেয়ারটেকার তো ভালো পথ, আপনাকে দারোয়ানের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। মুহূর্তেই তেলেবেগুনে জ্বলে ওঠে মাফিয়া বেশ। গটগটি এগিয়ে এসে আচানক আঁকড়ে ধরে মাহির কোমল গ্রীবাদেশ। দাঁত খেঁচে গর্জন তুলে বলে ওঠে, এই বেয়াদবের বাচ্চা, এই জিহব্বাই লাগাম টান অসভ্য মেয়ে ছেলে, না হলে কিন্তু। একই তেজে আবির্ভূত মাহি সহসা মনস্টারের হাত থেকে নিজের গিবাদেশ ছাড়িয়ে নিয়ে চোয়াল নাড়িয়ে বলে ওঠে, থাক হয়েছে, গালমন্দ সব একেবারে করে ফেললে কাল কি করবেন? দয়া করে কালকের জন্য কিছুটা বাঁচিয়ে রাখুন। আপাতত আমি ঘুমাচ্ছি, বেস্ট, গুড নাইট। তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে রইল মুগ্ধ। মেয়েটা তাকে উপেক্ষা করে আলগোছে মাথা রাখলো নরম বালিশে। রুর মানবের রূঢ়তা খানিক কমতে শুরু করলো তা দেখে। সে কেমন ঘাড় কাত করে তাকিয়েছে মেয়েটার পানে। তার বাদামি চোখ দূরে যেন মুগ্ধতায় অস্পষ্টে আওড়াচ্ছে, ব্যাপার কি বান্দির মেয়ে, তোকে ইদানিং আমার আমার লাগে কেন? কোন জাদু করেছিস আবার কে জানে? ভাবতে ভাবতে মুগ্ধের বিমুগ্ধ নয়ন গভীরভাবে ডুব দিল মাহির মসৃণ মুখ পানে। মাথা সেথায় দৃষ্টি দিয়ে কিয়তক্ষণ আঁকিবুকি চালিয়ে মানব নিজ অচেতন মনে ফের আওড়ালো, তুই যদি একটা বার জানতি তোর ঘুমন্ত মুখের দিকে তাকালে আমার ঠিক কেমন লাগে, তাহলে তুই হয়তো আমাকে ধ্বংস করার জন্য হলেও যখন তখন ঘুমিয়ে থাকার ভান ধরতে পিচ্ছি। মনে মনে কতটুকু আওড়ে ক্ষান্ত হলেন মাফিয়া বেস্ট। দাঁড়িয়ে রইলেন বাহারের ন্যায়। এদিকে তার লম্বা হাত দুটো মেয়েটার বালিশের কাছে এসে ঠেকেছে। তা বুঝি অস্বস্তি বাড়াচ্ছে মাহির। শব্দদোষী খানিক বিরক্তি কণ্ঠে চোখ বুজে রেখে শুধালো, হাত ছড়ান, আমি ঘুমাবো। এ পর্যায়ে আর রাগলেন না রুর মানব। উল্টো ঠোঁটের কোণে অলক্ষ্যে ফোটালেন বাঁকা হাসির রেশ। কণ্ঠে কপট মুড়ি ভাব ধরে আওড়ালো, তোর কথা শুনতে আমি বাধ্য নয় বান্দির মেয়ে। মৌসুমী ললাটে বিরক্তির ছাপ ল্যাপটালো মাহি। নাক কুচকে খিটখিটে কণ্ঠে বলল, এই বয়সে যে এত তেজ দেখাতে ক্লান্ত লাগে না আপনার? আশেপাশে বোধহয় জোরালো একখানা বাজ পড়ল। রুর মানবের মুখাভাব দেখে তো তাই মনে হচ্ছে। এত হ্যান্ডসাম হেলথ কনসিয়াস একটা মানুষ কিনা বয়সের খোঁটা দেওয়া হচ্ছে, এ যে আর মুখ বুঝে সহ্য করার মতো নয়। মাফিয়া বেস্ট কেমন গজগজ করছে রাগে। তক্ষুনি মেয়েটার উপর ঝুঁকে এসে কঠিন হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং বান্দির মেয়ে? এই বয়সে মানে? এই বেয়াদব বাচ্চা, তুই আমাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছিস? গালটা
কাছে আন আজ আনোয়ার, এক্ষুনি দুইটা না বসালে আমার শান্তি হচ্ছে না। মানবের কথাটা গায়ে মাখলো না মাহি, উল্টো গো ধরে পড়ে রইল বিছানায়। মুখটা অন্যত্র ঘোরাতে ঘোরাতে অনীহার কণ্ঠে বলে ওঠে, আরে হাত ছাড়ান তো, বেশি নড়বেন না, আমি ঘুমাচ্ছি কিন্তু। মেজাজ এবার সপ্তম আসমানে পৌঁছাচ্ছে রুর মানবের। চোয়াল বেশি টান টান। সে কেমন ক্রুর কণ্ঠে আচমকা বলে বসল, ওর যত ইচ্ছা ওর, আর মাত্র 17 দিন, এরপর ডানা কাটবো, মাইন্ড ইট। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না মাফিয়া বিস্ট। মুখাভাবে এক আকাশম রাগ লেপড়ে চলে গেল কক্ষ থেকে। এদিকে চোখ বুজে রাখলো, সবটা স্পষ্ট শুনল মাহি। মানবের কথা শুনে মুহূর্তে বুকে মোচড় দিয়ে উঠল তার। এর কথার অর্থ কি? কি হবে 17 দিন পর? অভ্যন্তরীণ উচ্চাটান বাড়ল মাহির। এপাশ ওপাশ জানালে দাপড়ালো তার শরীর। মস্তিষ্ক কাজে লেগে পড়েছে উত্তর খুঁজতে। আঙুল গুনছে তারিখ, আর 17 দিন। এরপর এরপর কি? গুনতে গুনতে হঠাৎ থমকায় মাহি। তক্ষুনি মেয়েটার চোখ দুটো হলো ছানা মরা, সর্বাঙ্গ দুলে উঠলো ভয়ে। নিজের হাত দুটো সামনে নিয়ে মেয়েটা কেমন কাঁপতে কাঁপতে বলল, আর 17 দিন পর আমার জন্মদিন। ওই দিন কী করবেন এই লোক? মেরে ফেলবে আমায়? সহসা নিজ চিন্তায় আটকে ওঠে মাহি। উচাটনে পা নামালো বিছানা হতে। কাঁপতে কাঁপতে জিভখানা আলগোতে ছোঁয়ার অধরে। লোকটাকে জিজ্ঞেস করতেই হবে, আর 17 দিন পর ঠিক কী করবে সে? এহেন ভাবনায় তক্ষুনি উঠে দাঁড়ায় মাহি। মানুষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গটগটিয়ে বেড়ে গেল ঘর ছেড়ে। মৃদু অন্ধকার ছেয়ে আছে প্রশস্ত করিডর। মাহি ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে টপ ফ্লোরের দিকে এগোচ্ছে। মেয়েটার আজ এত সাহস এলো কোত্থেকে কে জানে। ধুরু ধুরু বুক এসে অবশেষে এসে দাঁড়ালো টপ ফ্লোরে। পরক্ষণেই যা দেখলো তাতে হোঁচট খেলে বেচারি। সম্পূর্ণ ফ্লোরের দুপাশে সশস্ত্র গার্ডস। মেয়েটার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি সকলে একযোগে দু হাঁটু ঠেকালো মেঝেতে। ঘাড় নোয়ালো বাধ্যতায়। এহেন কাণ্ডে চারপর নয় হতবাক মাহি। তাকে ওভাবে কুর্নিশ জানাচ্ছে কেন লোকগুলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি তাদের? মাহি কেমন গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। কিয়তক্ষণ ধন্য মনে করে অবশেষে বোকার নাই সম্মুখে নতমুখে বসে থাকা গার্ডদের জিজ্ঞেস করে উঠল, বিস্ট না মনস্টার কোথায়? মুখে জবাব দিল না কেউ। জবাব দিয়ে থোড়ায় প্রাণ হারাবে তারা। লোকগুলো কেমন থরথর করে কাঁপছে দেখো। সম্মুখ থেকে কেউ একজন স্রেফ তর্জনী তাক করলো ছাদের দিকে। এতেই বুঝি কাজ হলো। বোকা মানবী পা বাড়ায় সেদিকে। সুইমিং পুলের ধারে পড়ে আছে মনস্টারের দামি স্যুট। পুলের শীতল পানিতে ইচ্ছামতো সাঁতরাচ্ছেন মাফিয়া বেস্ট। অসময়ে গোসল করবার বদ অভ্যাস আছে তার। এরই মধ্যে সপ্তর্ষির কমল পদেশে হাজির সেথায়। তার সরু দৃষ্টি পুলের দিকে পড়তেই দৃশ্যমান হলো রুর মানবের অর্ধনগ্ন দেহ। কেবল একখানা ট্রাউজার পরে সাঁতরাচ্ছেন সে। মাহি কেমন শক্ত চলে তেজি ভাব ধরে এগিয়ে এলো খানিকটা। কণ্ঠ উচ্ছিয়ে আচমকা বলে বসলো, 17 দিন পর আমার সাথে কি করবেন আপনি? তক্ষুনি ঝড়ের বেগে ঘাট বাঁকিয়ে তাকায় মুগ্ধ। সাঁতরাতে থাকা ব্যস্ত শরীরটা থেমে গেল মুহূর্তেই। রুর জলখানা তীক্ষ্ণ হলো ব্লেডের ন্যায়। কপাল গুছিয়ে মানব কেমন রুক্ষ কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? তোকে আমি ঘর থেকে বের হতে বারণ করেছিলাম না? মাহি নাড়াচ্ছে বাক্য মানতে। মেয়েটা কেমন নাচর বান্দানায় আবারও বলল, আমার কথার উত্তর দিন। রুর মানব দাঁত কটমট করছে। শক্ত হাতে নিজের ঘাটটা সামান্য ডলতে ডলতে এক হাতে 2 আঙুল উঁচে আচরণ মেয়েটাকে ইশারায় কাছে রেখে বলে, এদিকে আয় বলছি। এগুলো না মাহি কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, ওখান থেকেই বলুন। এ পর্যায়ে রহস্যময় বাঁকা হাসলো মুগ্ধ। বলিষ্ঠ হাত দুটো পানির ওপর ছড়িয়ে অনীহার সুরে বলল, কাছে না এলে বলবো না। অগত্যা এহেন হুমকিতে না চাইতো পদযুগল অগ্রসর হলো মাহিন। সুইমিং পুলের দ্বার ঘেঁষে এসে দাঁড়াতে রুর মানব পানি ঠেলে এগিয়ে এলেন। অতপর অসভ্যভাবে পরোয়া যুবক তক্ষুনি মেয়েদের কোমর চেপে তাকে হুট করে ছুঁড়ে ফেলল পুলে। এহেন ঘটনার আকস্মিকতায় হক জোগানোর সময় পায়নি মাহি। সাঁতার না জানায় মেয়েটা পড়েছে মুসিবতে। একবার ডুবছে তো আরেকবার উঠছে, গিলছে অঢেল পানি। হাত পা ছুঁড়ছে বেচারি। এদিকে রুর মানব নির্বিকার কতক্ষণ দাঁড়িয়ে রইল ঠায়। অতঃপর মেয়েটা ক্লান্ত হতেই সে আগ বাড়িয়ে ডুব দিল পানির গভীরে। পরক্ষণে মাহির বাঁকানো কোমর 2 হাতে চেপে মেয়েটাকে এক ঝটকায় তুলে আনলো খানিকটা উঁচুতে। সপ্তদর্শী হাঁপাচ্ছে ভীষণ। তার কোমর পিঠ গিয়ে ঠেকেছে পুলের দেয়ালের সনে। তার দোদুল্যমান মসৃণ পা দুটো এখনও সুইমিং পুলের শীতল পানির গভীরে। পাতলা বাঁকানো কোমরটা আটকে আছে একজোড়া শক্তপোক্ত রুক্ত হাতের বাঁধনে। সিক্ত দেহের সনে লেপ্টে থাকা সফেদ রঙা কাপড়ের অন্তরাল ভেদ করে নারিকার প্রতিটি বাঁক সুস্পষ্টতর। এমত অবস্থায় চোখ পড়তেই লজ্জায় হাঁসফাঁস করে উঠল মাহি। উদ্বিগ্নতার সাথে তড়িঘড়ি করে 2 হাত উঁচিয়ে কোনো মতো নিজ বক্ষস্থল আড়াল করতে ব্যস্ত সে। ঠিক তখনই সুইমিং পুলের গভীর থেকে মাথা তুলে শক্তপোক্ত হাত জোড়ার মালিক। পানিতে টইটুম্বর সে। মাথা ভর্তি বাদামি চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালে। হাত দুটো সপ্তর্ষির কোমরে আবদ্ধ থাকায় খানিক বিরক্ত হলো রুরমানব। সহসা ভ্রুকুচকে তাকালো মেয়েটার পানে। আর অমনি মাহির অস্বস্তি বাড়ল নিজেকে আড়াল করার তীব্র ইচ্ছা। যুবক ভ্রু উঁচায় এহেন কাণ্ডে।
মেয়েটার পানে তো খানিকক্ষণ গভীর দৃষ্টিতে তাক করতে তার চোখ মুখে আচরণে ফুটে উঠল এক পশলা বিরক্তির ছাপ। সে কেমন দাঁত খেতে চেয়ে বলল, এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিসকিস অ্যাজ বিগার দ্যান ইউ। হতবম্বা হলো মাহি। বোকানায় পাল্টা প্রশ্ন ছুড়ল, সিসকিস কি? আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।